তো আজকে আমরা ডিসকাস করব তার পরের ঘটনা। যে আমরা তো দেখলাম, আচ্ছা যদি কোনো অডিও প্রবলেম হয় বা কথা যদি প্রবলেম হয় অবশ্যই জানা। তো আমরা আগের দিন পড়লাম যে প্রাচীন ভারতের কি হলো হয়েছিল, বিভিন্ন মহাজনপদের সৃষ্টি হয়েছিল। তো এরকম প্রাচীন ভারতে যে পাওয়ারফুল অনেক মহাজনপদ সৃষ্টি হয়েছিল এবং তারা কি করেছিল, নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লেগেছিল, একে অপরের সাথে যুদ্ধ করতো। এবং এই যুদ্ধের ফলে কে জয়ী হবে, যে সবচেয়ে বেশি শক্তিশালী হবে সেই তো জয়ী হবে। তো সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে জয়লাভ করেছিল কোন মহাজনপদ? সেটা হচ্ছে মগধ। ঠিক আছে, মহাজনপদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেটা হলো সেটা হচ্ছে মগধ মহাজনপদ। তাহলে মগধ মহাজনপদ সবচেয়ে বেশি শক্তিশালী আমাদের কাছে হলো। তো এই মগধ মহাজনপদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো, যে সেটা থেকে কিভাবে সারা ভারতে এম্পায়ার তৈরি হলো, সাম্রাজ্য তৈরি হলো, এবং কিভাবে সেটা ধীরে ধীরে ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লো, সেটা আমরা ডিসকাস করবো। তো দেখো, এই যে মগধ মহাজনপদ বেসিক্যালি বিলং করতো কোথায়? বিহার অঞ্চল। ঠিক আছে, বিহার। বিহার আজকের দিনে বিহার হচ্ছে সব থেকে বলা যায় যে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে অন্যতম। তার পেছনে আলাদা বিভিন্ন কাস্ট পলিটিক্স রয়েছে, সে কথা আমরা ডিসকাস করছি না। কিন্তু একটা টাইমে বিহার ছিল ভারতের মধ্যে সবচেয়ে ডেভেলপ এবং সবচেয়ে উন্নতম। তাই তো, তার কারণ কি ছিল? ডেভেলপ হওয়ার পিছনে কারণ ছিল বিভিন্ন ইউনিভার্সিটি, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এইসব কারণের জন্য আমাদের যে বিহার খুব উন্নত ছিল। তারপর ডিফারেন্ট টাইমে কি হয়, বিহারের বিভিন্ন কাস্ট পলিটিক্স এর কারণে বিহার আজকে পিছিয়ে পড়ার মধ্যে অন্যতম হয়েছে। তো এই 16টা মহাজনপদের মধ্যে মগধ এর মধ্যে আমরা বিভিন্ন রাজবংশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো মগধের সব থেকে প্রথমে যে ডাইনেস্টি বা যে সাম্রাজ্য গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছিল সেটা হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি, যেটাকে আমরা হরিয়ঙ্ক ডাইনেস্টি বা হর্ষঙ্ক ডাইনেস্টি বলে থাকি। তারপরে এসেছিল শিশুনাগ ডাইনেস্টি, আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করি। তারপর এসেছিল শিশুনাগ ডাইনেস্টির পর এসেছিল নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশ। তারপর এলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইনেস্টি এবং প্রথম সর্বভারতীয় ডাইনেস্টি, সেটা হচ্ছে মৌর্য বংশ। তারপর এলো আমাদের শুঙ্গ বংশ। মাঝখানে কান্ন, সেটা আমরা জাস্ট ছোট্ট করে শুঙ্গের সঙ্গে একটু করে আমরা আলোচনা করব কান্ন ডাইনেস্টি। তারপর আমরা আলোচনা করব এবং শেষ সেটা হচ্ছে গুপ্ত ডাইনেস্টি বা গুপ্ত বংশ। তো এতগুলো ডাইনেস্টি পরপর রাজত্ব আমাদের করছে। তো এই ডাইনেস্টি গুলোর মধ্যে প্রথম ছিল হর্ষঙ্ক ডাইনেস্টি, যার টাইম পিরিয়ড আমরা বলবো 540 545 থেকে 430 BCE। এবার এখানে তোমাদের আমি একটা কথা বলে দিই, এটা তোমাদের জেনে রাখা ভালো। আজ থেকে তোমরা কোনো জায়গাতে আর BC আর AD-র ব্যবহার করবে না। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি কেন। ঠিক BC আর AD আমরা ব্যবহার করে থাকি তো, 150 খ্রিস্টপূর্বাব্দ, 150 খ্রিস্টাব্দ, এই BC AD-র ব্যবহার কিন্তু এখন আর করা হয় না। অর্থাৎ AD BC তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে এর জায়গায় তুমি ব্যবহার করবে কি? এর জায়গায় তুমি ব্যবহার করবে, AD-র জায়গায় ব্যবহার করবে CE, আর BC-র জায়গায় ব্যবহার করবে BCE। ঠিক আছে, বলবো কেন। কারণ এটা NCERT থেকে শুরু করে সব জায়গা এবং সমস্ত দেশ এটাকে রিসেন্টলি BC-AD কে বাদ দিয়ে দিয়েছে। পুরো নাম বলে দিচ্ছি, সিই এর কথার অর্থ হচ্ছে কমন এরা, কমন এরা। আর BC এর পুরো নাম হচ্ছে বিফোর কমন এরা। এবার কোনো এর মধ্যে কিছু পার্থক্য না, সেই মাঝখানে যীশু খ্রিস্টের জন্ম, সেটাকে আমরা জিরো ধরছি, তো সালের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিন্তু BC-AD-র জায়গায় আমরা BCE আর CE ব্যবহার করবো। বুঝাতে পারলাম প্রত্যেককে কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। হ্যাঁ, এখন কিন্তু এটা আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন NCERT থেকে সমস্ত বই এগুলো কিন্তু বাদ দিয়ে, ফলে এটা মাথার মধ্যে রাখবে। এরপর শিশুনাগ ডাইনেস্টি 540 থেকে 430 পর্যন্ত আমাদের হর্ষঙ্ক ডাইনেস্টি হলো। তারপর শিশুনাগ ডাইনেস্টি 430 থেকে 345 BCE, এই ডাইনেস্টি হলো শিশুনাগ ডাইনেস্টি।
তারপরে হলো আমাদের নন্দ ডাইনেস্টি 345 থেকে 324 বিসিই, সবই খ্রিস্টপূর্বাব্দের কথাই রয়েছে। তারপরে মৌর্য বংশ 324 থেকে 185 বিসি, সরি এটা হচ্ছে 185 বিসি, বিসিই, অবশ্যই বিসিই। আচ্ছা, শুঙ্গ ডাইনেস্টি তারপর 185 থেকে 72 বিসিই, খ্রিস্টপূর্বাব্দ। কান্ন ডাইনেস্টি, কান্ন ডাইনেস্টির ক্ষেত্রে একটু মাথায় রাখবে, কান্ন ডাইনেস্টি এটা হচ্ছে আমাদের 72 বিসিই থেকে 27 সিই, কান্ন ডাইনেস্টি। এটা খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দের মধ্যে পড়ে। আর একদম শেষে আমাদের যে গুরুত্বপূর্ণ গুপ্ত ডাইনেস্টি, সেটা হচ্ছে 320 থেকে 600 সিই এর মধ্যে পড়ে। বলো, প্রত্যেকের সালগুলো লেখা হলে বলবো। লেখা হলে বলবে। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। তাহলে এবার আমরা আলোচনা করবো যে প্রথম ডাইনেস্টি, সেটা হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি সম্পর্কে আমরা আলোচনা করবো। ফার্স্ট আমাদের ডাইনেস্টি হর্ষঙ্ক ডাইনেস্টি, এটা সম্পর্কে আমরা ডিসকাস করবো। এবার ডাইনেস্টি আলোচনা করার পূর্বে আমাদের একটু আলোচনা করতে হবে যে এতগুলো মহাজনপদ ছিল, ভালো কথা, তার মধ্যে মগধ কেন সব থেকে বেশি পাওয়ারফুল হলো? জি, এত ডাইনেস্টির মধ্যে যে মগধ কেন আহ, শক্তিশালী ছিল, সবচেয়ে বেশি শক্তিশালী মগধ কেন ছিল? তাহলে এর পেছনে কয়েকটা কারণ আমাদের জানতে হবে, এতগুলো ডাইনিস মহাজন পদের মধ্যে মগধ কেন শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে। তার প্রথম কারণ হচ্ছে মগধের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান বলতে কি, যে মগধের যে রাজপ্রাসাদ রয়েছে বা মগধ যে রয়েছে, সেটা কি চারিদিক থেকে পাহাড় বেষ্টিত। যদি দেখি বিহারের এই জায়গা, চারিদিকে রয়েছে যে পর্বত, পাহাড়, এই জন্য চারিদিকে হচ্ছে পাহাড় বেষ্টিত, পাহাড় রয়েছে। এবং পাহাড়ের সাথে সাথে কি চারিদিকে নদী রয়েছে, ঠিক আছে? পাহাড় বেষ্টিত, নদী বেষ্টিত, নদীর চারিদিকে রয়েছে। নদীর মধ্যে কি কি রয়েছে? গঙ্গা, যাতে গঙ্গা গিয়েছে, সোন নদী গিয়েছে, ঠিক আছে, গন্ডকী নদী গিয়েছে। তো এই ধরনের ইম্পর্টেন্ট নদী দ্বারা বেষ্টিত হওয়ার জন্য বাইরে থেকে কেউ কিন্তু সহজে মগধকে অ্যাটাক করতে পারত না। ফলে একটা ইম্পর্টেন্ট, এই যে দেখো, ইংল্যান্ডে কেউ কোনোদিন এম্পায়ার তৈরি করতে পারে, তো দেশ রয়েছে তার মধ্যে ইংরেজ কিন্তু কখনো কারো এম্পায়ারের আন্ডার বা সাম্রাজ্যের মধ্যে পড়ে, কারণ ইংরেজের ভৌগোলিক অবস্থান ইংল্যান্ড। নাম্বার 2, সেকেন্ড কি, এবার দেখো নদী এবং পাহাড়ের অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য এই জায়গার যে কৃষি জমি ছিল সেটা প্রচুর উর্বর ছিল, উর্বর কৃষি জমি ছিল। ফলে কি হতো, যেই জায়গায় দেখবে কৃষি জমি উর্বর হয়, ফলে কি হবে, সেই জায়গার লোকেদের মধ্যে খাদ্যের অভাব দেখা দেবে, ঠিক আছে? তাহলে কৃষি জমি হওয়ার কারণে তাদের সেখানে খাদ্যের প্রাচুর্য থাকবে। আর মানুষের মধ্যে যদি খাবারের প্রাচুর্য থাকে, তাহলে মানুষের মধ্যে শক্তি বল সমস্ত কিছু থাকবে, প্রচুর রাজস্ব আদায় করতে পারবে, লোকের রাজস্ব দিতেও অসুবিধা নেই। ফলে একটা স্ট্রং ইকোনমি তার মধ্যে থাকে। নাম্বার 3, পর্বত হওয়ার কারণে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ ছিল, খনিজ সম্পদের প্রাচুর্য। তার মধ্যে আমরা বলেছিলাম যে মগধ মহাজনপদে সব থেকে বেশি আমরা কি পেতাম, মনে পড়ে? আগের দিন বলেছিলাম, লোহা। মনে আছে নাকি? লোহা, ঠিক আছে। এখানে লোহা ও তামার খনি প্রচুর রয়েছে। আমাদের ঝাড়খণ্ড যদি আমরা আজকে বলি, প্রচুর ওখানে তো সমস্ত কিছু মাইনিং করার জন্য রয়েছে না, খনি রয়েছে। তো লোহা এবং তামার খনি হওয়ার জন্য এগুলো কিসে ব্যবহার করা, বিভিন্ন সামরিক অস্ত্র নির্মাণ করতে। ফলে যে দেশের কাছে সামরিক অস্ত্র, তখনকার দিনে তো এরকম নয় যে মিসাইল তৈরি করে নেবে, তরবারি থেকে শুরু করে এইসব জিনিস, সামরিক অস্ত্র,
কৃষি যন্ত্রপাতি, এগুলো তারা মাইনিং থেকে পেয়ে যাবে। ফলে তাদের হচ্ছে সামরিক শক্তি এবং কৃষি জমির প্রতিও তাদের একটা পাওয়ারফুল একটা সোর্স ছিল। নাম্বার 4, এখানে নদী পাহাড় থাকার জন্য এখানে অরণ্য সম্পদ প্রচুর ছিল। অরণ্য সম্পদ মানে গাছপালা, ঠিক আছে, গাছ থাকলে আমরা এখান থেকে বলবো যে কি বলে আহ মধু থেকে শুরু করে, ঠিক আছে। এবং অরণ্য থাকার জন্য প্রচুর হাতি, প্রচুর, বিশেষ করে হাতি। এটা তোমরা দেখবে যে নন্দ ডাইনেস্টির কাছে যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, সেখানে কিন্তু প্রথম যে যুদ্ধে হাতি ব্যবহার করা হয় এটা কিন্তু কেউ জানতো না, ঠিক আছে। তো এখানে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, হাতি দেখে অবশ্যই ভয় পেয়ে গেছিল। সে ভয় পেয়ে বলে যে বাবা, হাতি দিয়ে কি যুদ্ধ করে, ফেড আপ হয়ে গেছিল। এই জন্য আলেকজান্ডারের সৈন্যরা হাতি দেখে অর্ধেক ভয় পালিয়ে গেছে। এবং হাতি, তারা কিন্তু মগধের সঙ্গে লড়াই করতে গিয়ে দেখেনি, তারা অম্ভির সাথে লড়াইতে গিয়ে তক্ষশিলাতে দেখতে পেয়েছে। তার মানে ভালোভাবেই বুঝেছে আরো যদি মগধে যায়, তো মগধ তো বাবু তাদের যা ফুটান ফুটিয়েছে আরো ফুটিয়ে শেষ করে দেবে। তো অরণ্য সম্পদ হওয়ার জন্য প্রচুর পরিমাণে হাতি, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে বৃক্ষ হওয়ার জন্য মানে নৌকা থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। অরণ্য সম্পদের মধ্যে অন্যতম। তারপর হচ্ছে নাম্বার 5, এখানে হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। সুযোগ্য নেতৃত্ব বলতে কি, যেসব অন্যান্য ডাইনেস্টি যেসব রাজারা ছিল, তাদের থেকে এখানে যারা কিং বা রাজারা হয়েছে, তাদের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দেখেছি বিম্বিসারা, খুব ইম্পর্টেন্ট রাজা ছিল। তারপর খুব ডিপ্লোমেট রাজা একজন ছিল অজাতশত্রু, আমরা নামগুলো হয়তো শুনেছি। তো এদের সুযোগ্য নেতৃত্বের কারণে তারপরে আমরা দেখেছি মহাপদ্ম নন্দ, যাকে আমরা হচ্ছে পরশুরাম বলে থাকি, মহাপদ্ম নন্দ। তারপরে পরবর্তীকালে আমরা দেখেছি চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। তো এইসব ইম্পর্টেন্ট রাজাদের কারণে কি হলো, মগধকে ডিফিট করা এক কথায় ইম্পসিবল ছিল, মানে অপ্রতিরোধ্য মগধ ছিল। নাম্বার 6, 6 নম্বর কারণ কি, এবার এত কিছু কৃষি জমি, খনিজ সম্পদ, অরণ্য সম্পদ, এইসব কারণে কি হতো, প্রচুর পরিমাণে এরা বৈদেশিক বাণিজ্য করতো। এবার দেখো, যেখানে যদি কেউ বৈদেশিক বাণিজ্য করে, তাহলে কি হবে, স্বভাবতই তাদের যে সাম্রাজ্যের মধ্যে অর্থের প্রাচুর্য দেখা যাবে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে, রাজ্যের মধ্যে অর্থের প্রাচুর্য হবে। ফলে বৈদেশিক বাণিজ্যের ফলে কি হতো, এখানকার অর্থনীতি সমৃদ্ধ ছিল। Okay? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি আমরা আরেকটা কারণ করি, সেটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব। মানে কি, একদম যত দেখো ইনভেশন, সেটা কোথা থেকে হতো, পশ্চিম ভারত থেকে, পশ্চিম দিক থেকে হতো। মানে আমরা যদি বলি মিডিল ইস্ট থেকে হতো, পার্সিয়ান বলো বা গ্রিক বলো, এইসব জায়গা থেকে। কিন্তু মগধ কি রয়েছে, ভারতের প্রায় পূর্ব দিকে অবস্থান। তাহলে ভারতের পূর্বে অবস্থান করার জন্য কি হতো, মানে বিদেশ থেকে আক্রমণ করতে এলে এত অভ্যন্তরে, মানে পূর্বে বলতে গেলে ভারতের অভ্যন্তরে এত দূর পর্যন্ত কেউ অ্যাটাক করতে আসতে পারে। বলো, প্রত্যেকটা কারণ বুঝতে পেরেছি, তাহলে এগুলো কিন্তু অপশনের মধ্যে থাকবে, কোনটি কারণ কোনটি কারণ নয়, এভাবে কিন্তু অপশনের মধ্যে থাকবে। ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। তাহলে প্রথম কারণ হ্যাঁ স্যার। ভৌগোলিক অবস্থানের কারণে ছিল। নাম্বার 2, উর্বর কৃষি জমির কারণে। নাম্বার খনিজ সম্পদের প্রাচুর্য। অরণ্য সম্পদ। নাম্বার 5, সুযোগ্য নেতৃত্ব। নাম্বার 3, বৈদেশিক বাণিজ্য। নাম্বার 7, ভৌগোলিক দূরত্ব। এই সমস্ত কিছুর কারণে মগধ ছিল সবচেয়ে বেশি শক্তিশালী অঞ্চল। এবার আমরা আলোচনা করবো এই যে মগধের যে হর্ষঙ্ক ডাইনেস্টি রাজা। তাহলে হর্ষঙ্ক ডাইনেস্টির প্রথম রাজা কে ছিল, মহারাজা বিম্বিসারা বা বিম্বিসার। তারপর বিম্বিসারের পরে কে বসেছিল সিংহাসনে, তার পুত্র অজাতশত্রু। অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিল কে, তার পুত্র উদয়ী।
বা উদয় ভদ্র। উদয়ী। তো হর্ষঙ্ক ডাইনেস্টির মধ্যে এই তিনজন রাজা ইম্পর্টেন্ট রাজার মধ্যে এই তিনজন রাজাই ছিল। তাহলে প্রথমে ছিল মহারাজা বিম্বিসার। তার টাইম পিরিয়ডটা কবে? 545, কোনো কোনো জায়গায় 543 আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে 493, 493 তারপরে তার পুত্র অজাতশত্রু তাকে মেরে সিংহাসনে বসেছিল, আমরা ডিসকাস করবো। 493 থেকে 460 BC। তারপরে উদয়ী সিংহাসনে বসেছিল, তার টাইম ছিল 459 বা 460 থেকে 444 BC। তো এরপর আমরা এরপর উদয়ীকে পরাজিত করে সিংহাসনে বসেছিল তার পরের ডাইনেস্টি, সেটা হচ্ছে শিশুনাগ ডাইনেস্টি। শিশুনাগ ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? শিশুনাগ ডাইনেস্টির ফাউন্ডার ছিল শিশুনাগা। শিশুনাগ, শৈশুনাগ ডাইনেস্টি বা শিশুনাগ ডাইনেস্টি বলা হয়। প্রথম রাজা ছিল শিশুনাগ, তারপরে ছিল তার পুত্র কালাশোক। তো এদের দুজনের টাইম পিরিয়ডটা লিখে রাখবে। শিশুনাগের ক্ষেত্রে টাইম পিরিয়ড ছিল আহ আচ্ছা, এখানে উদয়ীর পরে কিছু বসেছিল সিংহাসনে, আমি নামগুলো বলে দিচ্ছি, এরা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আহ, তার মধ্যে আহ, অনুরুদ্ধ, অনুরুদ্ধ, মুন্ড আর নাগদর্শক। ওদের আলাদা করে টাইম পিরিয়ড নেই, ঠিক আছে, জাস্ট লিখে রাখবে। এরপরে কম ইম্পর্টেন্ট দুজন রাজা। আর শিশুনাগের টাইম পিরিয়ডটা ছিল 413 থেকে 413 থেকে 394। আর কালাশোকের টাইম ছিল 394 থেকে 344। তারপরে ছিল আমাদের নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশ। নন্দ বংশের মধ্যে যে প্রথম রাজা ছিল বা গুরুত্বপূর্ণ ফার্স্ট যে রাজা ছিল, তার নাম ছিল মহাপদ্ম নন্দ। তার টাইম পিরিয়ড ছিল 345, 344 থেকে 335 BC। তারপরে তার পুত্র, এর নাম হচ্ছে ধননন্দ, অত্যাচারী রাজা ধননন্দ। তার টাইম পিরিয়ডটা আমরা বলবো 330 বা 335। 330 পরে 330 থেকে 334, 325, 325 থেকে 300। এবার 324 থেকে তারপরে সিংহাসনে বসে মৌর্য ডাইনেস্টি, হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে এখান থেকে হবে আমরা আজকে তিনটে ডাইনেস্টির কথা আমি বললাম, এই তিনটে ডাইনেস্টি সম্পর্কে আমরা আজকে বলবো। তো এতটা ক্লিয়ার হলে বলতে লেখা হয়েছে। প্রথম রাজা মহারাজা বিম্বিসারা, তারপরে অজাতশত্রু, তারপরে উদয়ী, আর কিছু মানে কম লেস ইম্পর্টেন্ট রাজা অনুরুদ্ধ, মুন্ড, নাগদর্শক। তারপরে সেকেন্ড ডাইনেস্টি, সেটা হচ্ছে শিশুনাগ ডাইনেস্টির ফাউন্ডার শিশুনাগা। তারপর পুত্র হচ্ছে কালাশোক। তারপরে হচ্ছে নন্দ বংশে মহাপদ্ম নন্দ। আর লাস্ট হচ্ছে ধননন্দ। ধননন্দকে পরাজিত করে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি। ওখানটা যদি নোট ডাউন হয় বলবেন। হয়েছে স্যার। নেক্সট, তাহলে পরের পেজে যাচ্ছি। দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। ওকে। হ্যাঁ স্যার, হয়ে গেছে।
এবার এবার আমরা এই যে রাজা রয়েছে, এই যে ডাইনেস্টি গুলোর কথা বলবো। এই ডাইনেস্টি গুলোর যে রাজা রয়েছে, মানে যে বিম্বিসার, অজাতশত্রু, জয়ী, এদের সম্পর্কে আমরা কিছু কিছু কথা জানি। এদের সম্পর্কে কি হয়েছিল না হচ্ছিল এইসব সম্পর্কে কিছু আমি আগে ওই জন্য পুরো এদের মানে গল্পগুলো লিখে দিলাম। এবার আমি এদের সম্পর্কে কিছু কিছু জিনিস বলবো। প্রথম হচ্ছে মহারাজা বিম্বিসার, তারপর পূর্ব অজাতশত্রু, তারপর আমরা করবো উদয় বা উদয়ের গল্প। তো প্রথম, তো বিম্বিসারাকে বলা হয় প্রথম যে আমাদের হর্ষঙ্ক ডাইনেস্টির ফাউন্ডার হিসেবে কনসিডার করা হয়। এবার বিম্বিসারাকে, এবার এখানে দেখো একটা কোশ্চেন আছে যে বিম্বিসারাকে কোনো কোনো জায়গায় বলা হয় যে মগধের প্রথম ঐতিহাসিক রাজা। ভালো করে বুঝবে যে বলা হয় মগধের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিল। আর অনেক সময় কোশ্চেন আছে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিল। প্রচুর ভুল হয়। যদি কোশ্চেন আসে যে মগধের প্রথম ঐতিহাসিক রাজা, তাহলে আমি বলবো বিম্বিসার। কিন্তু যদি বলা হয় ভারতের প্রথম ঐতিহাসিক রাজা, সেটা কিন্তু মহাপদ্ম নন্দ হবে। আমি একটু পরে তার সম্পর্কে লেখাবো যখন, তখন মানে এটা যেন গন্ডগোল না হয়। মগধের প্রথম ঐতিহাসিক রাজা ভুলিয়ে যেন না যায়, মগধ মেনশন করতে হবে। এবার এই বিম্বিসার কিন্তু আমাদের যে দুজন বিখ্যাত প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রবর্তক গৌতম বুদ্ধ এবং মহাবীর, দুজনেরই সমসাময়িক ছিলেন। এর সঙ্গে একজনের সঙ্গে একদম ডাইরেক্ট সম্পর্ক ছিল, সেটা কে ছিল বলো? তার সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল, ভুলে গেছো না বলি কোনটা? বলো, ভুলে গেছো না মনে নেই? জানো স্যার গৌতম বুদ্ধ। না, অ্যান্সার হচ্ছে মহাবীর। কিভাবে? বিম্বিসারের যে ওয়াইফ ছিল, ঠিক আছে, দেখো ভালো করে দেখো, বিম্বিসার বিম্বিসার, এটা আমি মুছে দেবো লেখার পর। বিম্বিসারের ওয়াইফ, তার নাম কি ছিল? তার নাম ছিল কুশলা দেবী। এই কুশলা দেবী কে ছিল? কুশলা দেবীর যে দাদা ছিল, মানে কুশলা দেবী কার বোন ছিলেন? কার বোন ছিলেন? কুশল রাজ প্রসেনজিতের বোন ছিলেন। প্রসেনজিৎ, এবার মনে করো যে প্রসেনজিতের কন্যা, তার নাম কি ছিল? প্রসেনজিতের কন্যার নাম কি ছিল? যশোধরা। সে কার মা ছিল? কার মা ছিল? মহাবীরের মা ছিল। মনে পড়ছে না? পড়েনি বল, আগের দিন পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। তাহলে সম্পর্কে বিম্বিসার আর মহাবীর কি হয়েছে? সম্পর্কে কি হয়েছে? হবে না, হবে নাকি? আগে না, আচ্ছা দেখো, মহাবীরের মা হচ্ছে যশোধরা, ঠিক আছে, যশোধরা। তাহলে তার মা যশোধরা, সে হচ্ছে প্রসেনজিতের কন্যা। তাহলে প্রসেনজিৎ কি হচ্ছে? তার দাদু, দাদুর বোন, ঠিক আছে, দাদুর বোনের হাজবেন্ড। কি হয়? মানে এক কথায় সম্পর্কে দাদুর মতোই তো হচ্ছে নাকি? হ্যাঁ, দাদুই হবে। তাহলে অর্থাৎ ডাইরেক্ট ডিসেন্ডেন্সিটা কিন্তু বিম্বিসারের সঙ্গে মহাবীরের সম্পর্ক ছিল। এবার স্যার কন্টেম্পোরারি কি করে হচ্ছে? তখনকার দিনে বয়সের সঙ্গে সমসাময়িক ওইভাবে না ভাবলেও চলবে। কারণ বিয়ে যেগুলো হতো, 80 বছরের একজন লোকের সাথে 15 বছরের মেয়ের বিয়ে হতো, এগুলো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে। তো এখানে এজ নিয়ে ভাবতে হবে। তাহলে সমস্যা। তো যাই হোক, গৌতম বুদ্ধ এবং মহাবীরের কন্টেম্পোরারি ছিলেন তিনি।
বিম্বিসারের যে উপাধি, উপাধি কি ছিল? উপাধি ছিল শ্রেণিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। এবং তার যে ক্যাপিটাল বা বিম্বিসারের সময় তার রাজধানী বা ক্যাপিটাল কোথায় ছিল? রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ, একই জায়গায়। সেটা হচ্ছে ক্যাপিটাল। বিম্বিসারের সময় ক্যাপিটাল ছিল গিরিব্রজ বা রাজগৃহ, সেটা বিম্বিসারের সময় ক্যাপিটাল। যে ক্যাপিটাল অজাতশত্রুর সময় ক্যাপিটাল সেম ছিল, রাজগৃহ বা গিরিব্রজ ক্যাপিটাল ছিল, পরে এটা পাল্টানো হয়। বিম্বিসার প্রথম রাজা ছিলেন যিনি প্রথম বুঝেছিলেন যে একটা স্থায়ী সেনাবাহিনী দরকার। এর আগে কোনো রাজা স্থায়ী সেনাবাহিনীর কথা ভাবেন, একমাত্র প্রথম রাজা যিনি বুঝেছিলেন একটা স্থানীয় সেনাবাহিনী যদি না থাকে তাহলে যে কেউ যখন খুশি আক্রমণ করে দিতে পারে। ঠিক আছে, প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন মহারাজা বিম্বিসার। আর দেখো, সম্পর্কে গৌতম মহাবীরের সমস্ত হলেও বিম্বিসার কিন্তু বৌদ্ধ ধর্মকে বেশি প্রমোট করেন, অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন। বৌদ্ধ ধর্মকে তিনি রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন। মতামতের একজন, অর্থাৎ মহাবীরের সঙ্গে সম্পর্ক থাকলেও বৌদ্ধ ধর্ম কিন্তু তার সময় রাষ্ট্র ধর্ম ছিল। বিম্বিসার ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন, সেই কারণে তিনি কি করতেন, তার সাম্রাজ্য বা রাজ্য জয়ের ক্ষেত্রে তিনি তিনটে নীতি গ্রহণ করেছিলেন রাজ্য জয় করার জন্য। আকবরের মতো দূরদর্শী ছিলেন। প্রাথমিক অবস্থায় বেশিরভাগ রাজ্যের সাথে তিনি কি করতেন, বৈদেশিক সরি বৈবাহিক সম্পর্ক স্থাপন করতেন। মানে যেখানেই রাজ্য জয় করতো সেখানে একটা বিয়ে করে দিত। বৈবাহিক সম্পর্ক। কিছু কিছু রাজ্য যারা হচ্ছে তার কথা মানতো না, তাদের জন্য কি করতো, যুদ্ধ করতো, তাদের সাথে যুদ্ধ সংগঠন করতো। আর যে যে রাজ্যের সঙ্গে ভালো হতো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতো। অর্থাৎ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি লড়াই করছি না, যুদ্ধ করছি না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতো। তাহলে এরকম তার ওয়াইফের মধ্যে, বিশ্বের মধ্যে প্রথম ওয়াইফ, আমরা অলরেডি একটু আগেই বললাম, সেটা হচ্ছে কৌশল দেবী। এটা বললাম কৌশল রাজ প্রসেনজিতের মানে বোন ছিল, প্রসেনজিতের বোন। কুশল রাজ প্রসেনজিতের বোন ছিল। সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় ওয়াইফ ছিল তার হচ্ছে চিল্লনা। সেই চিল্লনাটা কে ছিল? চিল্লনা ছিল যে লিচ্ছবি বৈশালীতে যারা থাকতো, লিচ্ছবিরা থাকতো বৈশালীতে, লিচ্ছবি শাসকরা থাকতো, লিচ্ছবি শাসক, তার নাম ছিল চেতক। ঠিক আছে, সেই চেতকের কন্যা ছিল চিল্লনা, তার সাথে বিয়ে করেছিল। এছাড়া আরো দুজন তার ওয়াইফ ছিল, এই তো মানে আমাদের হচ্ছে কি বলে বিম্বিসারের নাম্বার, সেটা হচ্ছে বৈদেহী, এটা হচ্ছে বিদেহ রাজকন্যা ছিল। বিদেহ, বিদেহ একটা রাজ্য ছিল, বিদেহ রাজকন্যা ছিল। আর নাম্বার 4 ছিল ক্ষমা। ঠিক আছে, এটা হচ্ছে মদ্র রাজকন্যা ছিল, ক্ষমা, ক্ষমা দেবী, মদ্র ডাইনেস্টি, মদ্র রাজকন্যা ছিল। মহাভারতে আমরা মদ্ররাজ শল্যের কথা পাই। ঠিক আছে? এরকম চারটে ছিল। এবার যুদ্ধ, যুদ্ধ কাদের সঙ্গে মানে এর পাওয়া গেছে, যুদ্ধ হিসেবে আমরা একমাত্র অঙ্গ রাজ্যের সঙ্গে যুদ্ধের উল্লেখ করি। অঙ্গ রাজা ছিল তখন ছিল ব্রহ্মদত্ত। অঙ্গ একদম পূর্ব দিকের মহাজন পদ ছিল, আমরা পড়েছি। তো এর সাথে একমাত্র যুদ্ধের আমরা উল্লেখ পেয়ে যাই। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অন্যতম আমরা পাই একটা হচ্ছে অবন্তী, অবন্তী রাজ্যের সঙ্গে আমরা মিত্রতা পাই। আর নাম্বার 2 পাই গান্ধার। গান্ধার, গান্ধারের তখন রাজা রাজা ছিল টুকু সতী, রাজার নাম ছিল টুকু সতী। ঠিক আছে,
দুটো মহাজন একটা যুদ্ধের আমরা মেনশন পাই অঙ্গ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবন্তী আর গান্ধী, আর ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস আমাদের কোশলা দেবী, চেল্লনা, বৈদেহী আর শ্যাম। বলা ক্লিয়ার হলে বলে। ঠিক আছে, স্যার গান্ধারটা কি বললেন আরেকবার রিপিট করুন, এটা কি পাশে? ওটা বলো বাবা, ওটা স্যার এই গান্ধার যেটা কোনটা বলো? বন্ধুত্বপূর্ণ অবন্তী আর গান্ধার হয়েছে না? হ্যাঁ, দুটো মহাজন সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হ্যাঁ, আর ওই গান্ধারের গান্ধারের পাশে কি? ও কুকুসতী আচ্ছা। রাজার নাম ছিল। ঠিক আছে, দেখ বলে বলি। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, আজকে অডিও একদম ক্লিয়ার তো, অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার ঠিক আছে, মাঝে মাঝে একটু আস্তে আস্তে আসছে। মানে কথা কেটে যাচ্ছে এরকম হয়নি তো? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে অজাতশত্রু। আমি টাইম লাইন গুলো লিখছি না, প্রথমে লিখে দিয়েছি বলে। দেখো, অজাতশত্রুর প্রথম উপাধি সেটা হচ্ছে কি কুলিক। এবার অজাতশত্রু কি করেছিল, তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিল। হত্যা করে সিংহাসনে বসেছিল, আর অজাতশত্রু তাকে হত্যা করে তার পুত্র উদয়ী আবার সিংহাসনে বসেছে। অর্থাৎ এই ডাইনেস্টিতে এমন হতো যে সবসময় তার পিতাকে মেরে পুত্র সিংহাসনে বসে। এই জন্য একটা জিনিস মনে রাখবে, পরীক্ষা আছে যে কোন ইতিহাসের কোন বংশকে পিতৃহন্তা বংশ বলা হয়। সেটা হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি। হর্ষঙ্ক ডাইনেস্টিকে এই জন্য বলা হয় পিতৃহন্তা বংশ, মানে পিতাকে হত্যা করে বসতো পিতৃহন্তা বংশ। এখানে কিন্তু কখনোই শুধু একটা ব্যাপার হয়েছে সেরকম না, যে বিম্বিসারকে মেরে অজাতশত্রু সিংহাসনে বসেছে সেরকম না। অজাতশত্রুকে মেরেও আবার তার ছেলে উদয়ী বসেছে। এই জন্য এখানে এই ডাইনেস্টিটাকে পিতৃহন্তা বংশ বলা হয়। আর অজাতশত্রুর উপাধি হচ্ছে গ্রিক। আর অজাতশত্রুকে বলা হয় এই ডাইনেস্টির শ্রেষ্ঠ রাজা। সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিল অজাতশত্রু। এবার এই যে অজাতশত্রু অজাতশত্রুর সময় চলছিল যে এই যে গৌতম বুদ্ধ এবং মহাবীর, হ্যাঁ, এরা দুজন অজাতশত্রুর যে টাইম পিরিয়ডে দুজনে দেহত্যাগ করেছে, মারা গেছে। ঠিক আছে, পরীক্ষা আছে যে কোন মানে মহাবীর এবং গৌতম বুদ্ধ কার সময়ে মারা গেছে। সেটা হচ্ছে দেহত্যাগ করেছিল অজাতশত্রুর সময়। অনেক সময় সমসাময়িক হিসেবে কোশ্চেন এসে থাকে, বললো মহাবীর বা গৌতম বুদ্ধের সমসাময়িক রাজা। অপশনে বিম্বিসার অজাতশত্রু দুটোই দিব, তখন অবশ্যই বিম্বিসার করবো। তো বিম্বিসার যদি অপশনে না থাকে তাহলে কিন্তু অজাতশত্রু আমরা অ্যান্সার করবো। এটা কিন্তু মতামত রাখবো। এবার অজাতশত্রু খুব ইম্পর্টেন্ট একজন মানে বিখ্যাত মানে রাজা ছিলেন। তো তিনি কি করেছিলেন, তার সময় দুটো বিখ্যাত অস্ত্র আবিষ্কার হয়েছে। সেটা কি, একটা হচ্ছে রথ মূষল, আর একটা হচ্ছে মহাশিলা পন্থ। রথ মূষল আর মহাশিলা পন্থ, এই দুটো অস্ত্র তোমরা বাহুবলীতে দেখবে। তো এই দুটো অস্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, বা আবিষ্কার বলাটা বলি যে তার সময় তৈরি হয়েছিল। তার ফলে যে বিভিন্ন অন্যান্য যে মহাজন যারা লড়াই, তাতে তিনি কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছিলেন। তার মধ্যে এই মহাশিলা পন্থকটা তিনি ব্যবহার করেছিলেন কাদের সঙ্গে যুদ্ধে, লিচ্ছবিদের সঙ্গে। লিচ্ছবিদের সঙ্গে দীর্ঘদিন একটা যুদ্ধ হয়েছিল। লিচ্ছবিদের সাথে যুদ্ধে তিনি মহাশিলা কণ্ঠক ব্যবহার করে সাফল্য পেয়েছিলেন। এবার লিচ্ছবিদের সঙ্গে যুদ্ধের কেন প্রয়োজন হয়েছে, কারণ লিচ্ছবিরা বিয়ে তো করেছিল, আমাদের হচ্ছে চিল্লনাকে বিবাহ করেছে। কিন্তু তারপরেও যে লিচ্ছবিরা
অতটা বেশি এর মধ্যে আসেনি। ওই জন্য লিচ্ছবি রাজা ছিল যে চেতক, ঠিক আছে? তো চেতককে পরাজিত করেছিল, হ্যাঁ, চেতককে পরাজিত করে লিচ্ছবিদের যে অ্যাকচুয়াল জায়গা ছিল সেটা কি, বৈশালী ছিল ক্যাপিটাল, আমরা প্রত্যেকেই জানি। তো বৈশালী দখল করেছিল কি অজাতশত্রু। অর্থাৎ পরীক্ষা আসে যে বৈশালী মানে মগধের আন্ডারে এসেছিল কার, কোন রাজার, সেটা কিন্তু অজাতশত্রু আমাদের মেনশন করতে হবে। কিন্তু বৈশালীতে ক্যাপিটাল ট্রান্সফার কিন্তু পরে হচ্ছে, সেটা আমি পরে বলবো। বৈশালীতে রাজধানী ক্যাপিটাল হিসাবে কিন্তু পরে হয়েছে, কিন্তু বৈশালী প্রথম দখল করেছিল, মগধের আন্ডারে এসেছিল, সেটা কিন্তু অজাতশত্রু। এবার অজাতশত্রু খুব বুদ্ধিমান ছিলেন, তিনি অনেক সময় দেখতেন যে দুটো রাজার মধ্যে, তারপরে দেখলো যে এ রাজা আর বি রাজা দুজনের মধ্যে শত্রুতা আছে, কিন্তু কেউ কারোর সাথে অ্যাটাক করছে না, ঠিক আছে? কেউ কারোর উপর অ্যাটাক করছে না, ও যে যার হচ্ছে। ফলে কি দরকার, তাদের মধ্যে একটা লড়াই করতে হবে, লড়াই বাঁধাতে হবে। সেই জন্য বিম্বিসার কি করতো, মানে অজাতশত্রু কি করতো, একজন লোককে নিয়ে গেল, তার নাম হচ্ছে ধরো কাউ, কাউ একটা লোক এলো, সে এর কাছে গেল, গিয়ে তার সঙ্গে কথা বলে বললো যে জানো বি তোমার নামে এইসব কথা বলেছে। তাহলে এ সঙ্গে সঙ্গে রেগে গেল, কিন্তু বলে হ্যাঁ এরকম বলেছে, আমি রেগে গেল। কিন্তু রেগে গিয়েও সে কিন্তু কিছু করলো না, ও রেগে গেছে, ঠিক আছে। তারপরে আবার কাউ বিয়ের কাছে গিয়ে কি বললো, জানো এ তোমার নামে না এরকম কথা বলেছে। ফলে বিও দেখো রেগে গেল, কিন্তু কেউ কারোর সাথে লড়াই করলো। তাহলে লড়াই যখন করলো না, কাউ লোকটা ভাবছে যে বাবু কিছু তো গন্ডগোল করতে পারছেন। তখনই কি হলো, দুজনের মধ্যে রাগ তৈরি করলো। এবার রাগ করে কি হলো, কাউ কি করলো 50 জন সৈন্য নিয়ে গেল, এখানে গিয়ে কি করলো, এর যে মানে এর যে সৈন্য, তাদের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিল, দিয়ে বিকে অ্যাটাক করে দিল। যখনই অ্যাটাক করবে, বি তখন আগে থেকে রেগেছিল, সে তখন ডাইরেক্ট কি করবে, একে অ্যাটাক করবে। তখন এ ভাববে হ্যাঁ আমি তো কিছু করলাম না, কিন্তু আমাকে অ্যাটাক করবে, তখন এ আবার ফুল প্লেজে অ্যাটাক করবে। ফলে কি হবে, এ বি এর মধ্যে লড়াই হবে, দুজনেই দুর্বল হবে। আর কাউকে যে পাঠাবে ডি, সে কি করবে, একেও দখল করে নেবে, বি কেও দখল করে নেবে। এবার এই যে মাঝখানে যে লোকটা এই কাজটা করতো, এগুলো সেই সময়ের গুরুত্বপূর্ণ কিছু পদ ছিল, যারা কি করতো এই মহাজন পদগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতো। সেরকম দুজন মিনিস্ট্রি বা দুজন পদ ছিল, সেই দুজন পদের নাম হচ্ছে সুনিধ আর বর্ষাকা। সুনিধ ও বর্ষাকা, ঠিক আছে? এরা কি করতো, এদের কাজ কি ছিল, এদের কাজ ছিল, এরা বেসিক্যালি কি ছিল, এরা ছিল কূটনৈতিক মন্ত্রী, কূটনৈতিক মন্ত্রী। এরা কি করতো, বিভিন্ন রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতো। বলো বুঝাতে পারলাম না পারলাম? বুঝতে পারছি, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার 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 কি হতো, এই যে এবার অজাতশত্রু প্রথম জীবন, ঠিক আছে? প্রথম জীবনে তিনি কিন্তু জৈন ধর্ম অবলম্বী ছিলেন, জৈন ধর্ম গ্রহণ করেন, এবং তিনি জৈন ধর্ম ফলো করার জন্য বৌদ্ধ ধর্মকে কিন্তু প্রথম অবস্থায় ঘৃণা করেন। এবং তিনি কিন্তু গৌতম বুদ্ধকে মারার জন্য, ঠিক আছে, লোকও পাঠিয়েছেন, ঠিক আছে, মানে তাকে হত্যা করার জন্য বিভিন্ন গুপ্তচর বা এও পাঠিয়েছিলেন, কিন্তু গৌতম বুদ্ধকে তিনি হত্যা করতে পারেননি। এবং তার চমৎকারে তিনি মুগ্ধ হয়েছিলেন, এবং তিনি কি করেন, জৈন থেকে বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন, ঠিক আছে? তাহলে প্রথম রাজা তিনি ছিলেন যিনি জৈন থেকে বৌদ্ধ ধর্মে নিজেকে পরিবর্তন করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং শুধু গ্রহণ করাও না, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি প্রথম বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেন, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল তিনি আয়োজন করেছিলেন। কোথায় বলো, মনে আছে? আশা করি আগের দিনই পড়িয়েছি। স্যার রাজগৃহে। রাজগৃহ। ক্যাপিটাল রাজগৃহে করবে। আর সভাকবি কে ছিল? মহাকাশ্যপ। দেখেছো কেন গো?
মহাকাশ্যপ। তাহলে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল তিনি কি করলেন? ঠিক আছে, বৌদ্ধ শক্তি তিনি অ্যাপ্রক্স এই সময় ছিল 483 বিসি, 483 খ্রিস্ট পূর্বাব্দে তিনি করলেন। তো তিনিও কি করলেন এরপরে পরবর্তীকালে যে তার পুত্র উদয় বা উদয়ভদ্রের হাতে তিনিও মারা গেলেন, বা তাকেও তার ছেলে অপুত্র উদয় বা উদয়ভদ্র তাকে হত্যা করলেন। ভালো কথা। তাহলে পরবর্তী শাসক কে? উদয় বা উদয়ভদ্র। এবার উদয় কি করলো তার প্রথম কাজের মধ্যে, সেটা হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার, প্রথম রাজধানী তিনি হস্তান্তর করলেন। তাহলে কোথায় ক্যাপিটাল ট্রান্সফার করলেন? আগে ছিল রাজগৃহ, নতুন ক্যাপিটাল কোথায় বানালেন? পাটলি। প্রথম ক্যাপিটাল ট্রান্সফার হলো কোথায়? পাটলিপুত্র, মানে আজকের দিনের যেটা হচ্ছে পাটনা। পাটলিপুত্রে তিনি তার রাজধানী বা ক্যাপিটাল ট্রান্সফার করেন। তো উদয়ের পরে তারপর সিংহাসনে বসেছিল তার যে কিছু, ওই যে রাজাদের কথা বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধ, কিছুদিনের জন্য সিংহাসনে বসেছিলেন। তারপরে বসলো কিছুদিনের জন্য মুন্ড, তারপরে সিংহাসনে বসলো নাগ দর্শক। তাহলে হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে? হচ্ছে নাগ শাসক। ফাউন্ডার কে? বিম্বিসার। জ্যেষ্ঠ শাসক কে? অজাত। তো সে নাগ দশককে পরাজিত করলো কে? তার যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তার নাম ছিল, তার মন্ত্রী, তার নাম হচ্ছে শিশুনাগ। তাকে পরাজিত করে তিনি কি করলেন? শিশুনাগ ডাইনেস্টির ফর্মেশন করলেন। কত? 413 বিসি। ক্লিয়ার হলে বলবেন। বলবে তারপরে আমরা এগোবো। স্যার একবার প্রথম পেজটা দেবো, বিম্বিসারের আগে। ওকে, দিচ্ছি। বাকিতে লেখা আছে এটা? হ্যাঁ স্যার। না স্যার, 1 মিনিট দাঁড়ান। তারা লিখে নিক, তারপরে আমি ফার্স্ট পেজে যাচ্ছি, ঠিক আছে? এটা ক্লিয়ার করে নিই, তারপরে যাচ্ছি। স্যার, নাগ দশকের মন্ত্রী ছিলেন তো শিশুনাগ। নাগ দশকের মন্ত্রী ছিল শিশুনাগ, যিনি তাকে পরাজিত করে 413 খ্রিস্টপূর্বাব্দে মগধের শিশুনাগ ডাইনেস্টির ফাউন্ডেশন করেন। হ্যাঁ স্যার, হয়েছে। ফার্স্ট পেজ, এবার যে যেটা বলেছে এটা হচ্ছে প্রথম পেজ। ঠিক আছে, কি লিখছিলে? ঠিক আছে স্যার। ঠিক আছে? তুমি কি পরে জয়েন করে সেগুলো প্রায় সময় ছিলে না? স্যার ওই যে আমাদের সাবজেক্টের ক্লাস ছিল, ওটা শেষ হবার পর ও জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, পিডিএফটাও আচ্ছা দিয়ে স্যার। দেবো। আচ্ছা স্যার। নেক্সট, এরপর হচ্ছে আমাদের উদয়। আচ্ছা, পিডিএফ গুলো টেলিগ্রামে দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো তো? যেগুলো ছিল যা আছে ঠিক ট্যাগ আছে করে স্যার। আমি স্যার ওই দিয়ে দিয়েছি। কয়েকটা স্যার এরকম হয় আর কি, যেদিন যেদিন মানে স্যার আজকে আগে আগে একটু ছেড়েছেন বলে আসতে পারলাম, নাহলে সব দিন হয় না স্যার, মানে দুটোই কমন এন্ডিং থাকে আর কমন স্টার্টিং থাকে।
এবার কি বলতো, সাবজেক্ট ক্লাস তো প্রত্যেকদিন হয় না, তো যেদিনে একদিন হয় সেদিনটাই গন্ডগোল হয়। ঠিক আছে স্যার, আমি আচ্ছা, ওগুলো একবার দেখে নিই, ওই টেলিগ্রাম থেকে একবার করে দেখে নিই। নেক্সট। এবার দেখো, তারপরে তাহলে আমরা এবারে ডিসকাস করব শিশু নাগ। এগুলো দেখো খুব বিশাল কিছু বড় ব্যাপার না। এটা শিশু নাগ হচ্ছে একদম হচ্ছে শর্ট ব্যাপার। শিশু নাগ ডাইনেস্টি দুজন, একটা হচ্ছে শিশু নাগ, আর হচ্ছে কালাসু। শিশু নাগ আর কালাসু, এগুলো বিশাল কিছু বড় ব্যাপার নয়, ছোট একটা ব্যাপার। তো যাই হোক, শিশু নাগ ডাইনেস্টি ফাউন্ডেশন 413। এবার এই যে শিশু নাগ, ঠিক আছে, প্রশ্নটা এবার আসতে পারে যে শিশু নাগ এবার মন্ত্রী, এবার উদয়ী তার মন্ত্রী ছিল, কিন্তু শিশু নাগের একটা পূর্ব পরিচয় কি ছিল? সে অ্যাকচুয়ালি ছিল বৈশালীর রাজপুত্র ছিল। তো পরবর্তীকালে নিজের, এটা বেসিক্যালি বলতে পারো যে প্রতিশোধ নেওয়া। কারণ কি, উদয়ের যে পিতা ছিল, আমরা ডিসকাস করলাম কি উদয়ের পিতা অজাতশত্রু। অজাতশত্রু কি করেছিল? বৈশালীকে ক্যাপচার করে নিয়েছিল, নিজের সাম্রাজ্যভুক্ত করেছিল। তো সেই সময়ে যে রাজপুত্র ছিল শিশুনাগ, ঠিক আছে, তো তিনি কি করেছিলেন সেই জায়গায়, অনেক সময় কি হয় দেখবে রাজা হেরে গেলেও রাজপুত্র বা রাজারা কি সেখান থেকে পালিয়ে যায়। তো শিশুনাগ সেই সময় পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে, ঠিক আছে, পরবর্তীকালে তিনি কি করেন, এই যে নাগ দশকে নিজেকে কি বলে মন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। মানে টোটালি, মানে প্রথম থেকেই জীবনের উদ্দেশ্য ছিল, হ্যাঁ, নাগ দর্শকের নিজেকে মন্ত্রী হিসাবে করে পাওয়ার গেইন করে এবং পুরো সাম্রাজ্যটাকে, মানে হর্ষঙ্ক ডাইনেস্টিটাকে উচ্ছেদ করে। তো ফলে তার প্রথম থেকে কোন জায়গার প্রতি একটা টান থাকে স্বাভাবিক শিশু নাগের? বৈশালীর প্রতি। সেই জন্য তিনি কি করলেন, তার ক্যাপিটাল ট্রান্সফার করলেন। কোথায় করবে? অবশ্যই টু বৈশালী। বলো, বোঝাতে পারলাম না পারলাম না? কারণটা বুঝলে না পারলাম? মনে থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, তাহলে দেখো ইতিহাস কিন্তু সবসময় একটা জিনিস আমাদের শেখায়, কোনো জিনিস অকারণে হয় না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ থাকে, কারণগুলো আমাদের খুঁজে নিতে হবে, বুঝতে হবে। তো তিনি কি করেন, ক্যাপিটাল ট্রান্সফার করেন এবং পাওয়ার গেইন করার সাথে সাথে যে দুটো মহাজন পদ ছিল, বৎস এবং কুশল মহাজন পদ ছিল, এই কুশল মহাজন পদ এবং অবন্তী, বৎস, কুশল এবং অবন্তী, এই মহাজন পদগুলোকে তিনি কি করেন, সাম্রাজ্যভুক্ত করেন, মানে নিজের সাম্রাজ্যের মধ্যে ইনক্লুড করেন, সাম্রাজ্য যুক্ত করেন শিশু। তো শিশুনাগের পরে সিংহাসনে বসে তার পুত্র কালাশোক, বা অনেক জায়গায় এটাকে বলা হয় কাকবর্ণ। যে কালাশোক, সেই হচ্ছে কাকবর্ণ, কালাশোক বা কাকবর্ণ। তো তিনি শিশুনাগ যখন ছিল, তখন শিশুনাগের সময় তার পুত্র বা কালাশোককে বারাণসী, মানে আজকের দিনে যেটা বেনারস আমরা বলি, তো বারাণসীর গভর্নর, গভর্নর মানে সেই জায়গায় ট্যাক্স কালেক্টর হিসেবে উনি ছিলেন। তো পরবর্তীকালে তার পিতার মৃত্যুর পরে তাকে শাসক হিসেবে নিযুক্ত করে দেওয়া হয়। তো তিনি কি করেন, দেখো তার বৈশালীর প্রতি এত টান ছিল না, স্বাভাবিক। তিনি কি করলেন, তার ক্যাপিটাল ট্রান্সফার করলেন আবার কোথায়? ক্যাপিটাল ট্রান্সফার কোথায় করলো? পাটলিপুত্র। দেখো তার তো অত, মানে বৈশালীর প্রতি এত ছিল না, ইন্টারেস্ট ছিল না। তো তিনি কি করলেন, আবার তার রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করলেন। কিন্তু তিনি তার যে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত, সেটা কিন্তু কালাশোকের সময়ই হয়েছিল, সেটা কিন্তু বাবা বৈশালীতে হয়েছিল। এটা কিন্তু আমাদের প্রচুর ভুল হয়। কি ভুল হয়, যে কালাশোকের সময় রাজধানী কোথায় ছিল? প্রাথমিক অবস্থায় বৈশালীতে থাকলেও তিনি কিন্তু রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন। কিন্তু সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, দ্বিতীয় বৌদ্ধ সংগতি, ঠিক আছে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত, সেটা কিন্তু বৈশালীতেই হয়েছে।
কালাশোকের সময় হয়েছিল। আর হচ্ছে সেই সময়ের একে ছিল সভাপতি, মনে সবকামী। আছে নাকি দেখি, সবকামী। সবকামী ছিল তার সভাপতি, সেটা তার সময় হয়েছে 383, 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত তার সময় হয়েছে। তো কালাশোকের পরে সিংহাসনে বসেছিল কিছুদিনের জন্য, সিংহাসনে বসেছিল তার পুত্র। তার মধ্যে সর্বশেষ শাসক ছিল মহানন্দীন। তো সেই মহানন্দীনকে পরাজিত করে সিংহাসনে বসলো প্রথম শূদ্র শাসক, সে হচ্ছে মহাপদ্ম নন্দ। মহাপদ্ম, আর এই মহাপদ্ম নন্দ কে ছিল? জন্মসূত্রে তিনি একজন শূদ্র ছিলেন, এবং তিনি বেসিক্যালি মহানন্দীনের অবৈধ পুত্র ছিলেন। মানে বুঝতেই পারছি সেই সময় কি হতো, এগুলো কমন ব্যাপার। মানে কোনো শূদ্র মহিলার সঙ্গে এর ফলে যে পুত্র, অবৈধ পুত্র। এবং হয়তো তোমরা কতটা জানো কি জানো না, চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মহাপদ্ম নন্দেরই একজন অবৈধ পুত্র ছিল। ঠিক আছে, এবার তোমরা হয়তো সেই সময়ের ব্যাপারগুলো জানো না। তো সেরকম মহাপদ্ম নন্দ শূদ্র হিসাবে তার পিতাকে মানে করে সরিয়ে মহানন্দী, মানে তাকে তো কখনোই কোনো শূদ্রকে তো রাজত্ব দেবে না। তো রিভোল্টের মাধ্যমে মহাপদ্ম নন্দ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছে। বলে একটা ক্লিয়ার হলে বলতে। এখানে শাসক গুলো কে কে হলো? শিশুনাগ, তারপরে কালাশোক, মহানন্দিন, এবং তাকে সরিয়ে নিউ ডাইনেস্টির ফাউন্ডেশন মহাপদ্ম নন্দ। এখন প্রত্যেকের ক্লিয়ার? স্যার এই মহানন্দিন কি শিশুনাগ বংশ ছিলেন? শিশুনাগ বংশের ছিল, মানে কালাশোকের পুত্রের। কালাশোকের অনেক পুত্র ছিল, তার মধ্যে একটা পুত্র ছিল মহানন্দ। আচ্ছা আচ্ছা। বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। এবার আমাদের নন্দ ডাইনেস্টির মধ্যে প্রথম হচ্ছে মহাপদ্ম নন্দ। এবার এই মহাপদ্ম নন্দ অবশ্যই ভীষণ পাওয়ারফুল, ইম্পর্টেন্ট ফাউন্ডার অফ নন্দা ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টির ফাউন্ডার তিনি ছিলেন। তার সাথে সাথে নন্দ বংশের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন, কোনো সমস্যা নেই। তো তিনি সিংহাসনে বসার পরে এই যে কালাশোক তার 10 জন পুত্র, ঠিক আছে, এবং প্রত্যেককে হত্যা করে তিনি সিংহাসনে বসেছেন। তো যাই হোক, তো সিংহাসনে বসার পরে প্রথম নন্দ ডাইনেস্টি ছিল প্রথম অক্ষত্রিয় বংশ, প্রথম অক্ষত্রিয় বা প্রথম শূদ্র বংশ, সেটা ছিল নন্দ ডাইনেস্টি। প্রথম শূদ্র রাজা মহাপদ্ম। এর আগে কেউ হয়নি, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয়। এবং মহাপদ্ম নন্দকে বলা হয় উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। একটু আগেই বললো, ভারতের বা উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। আর মগধ বললে সেটা কিন্তু আমাদের বিম্বিসারা। তাহলে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় কাকে? মহাপদ্ম নন্দ। কে বলেছে? ঐতিহাসিক রাধা কুমুদ, তার নাম হচ্ছে রাধা কুমুদ ব্যানার্জি, সরি মুখার্জি, রাধা কুমুদ মুখার্জি হিস্টোরিয়ান, তিনি তাকে এই মেনশনটা করেছেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। এবার মহাপদ্ম নন্দকে বলা হয় তিনি ভারতে, মানে বেসিক্যালি সেই সময় ভারতে যত ক্ষত্রিয় বংশ ছিল, মানে সেই সময় বলা যায় যে যত মহাজনপদ বা ছোটখাটো যত রাজ্য ছিল, এবং রাজ্য মানে সেই জায়গায় ক্ষত্রিয় রাজারাই তো থাকবে। এই ভারতের সেই সময় যত ক্ষত্রিয় বংশ ছিল, ম্যাক্সিমাম ক্ষত্রিয় বংশ, তাদেরকে তিনি পরাজিত করেছেন। তার মধ্যে বেসিক্যালি আমরা বলতে পারি পাঞ্চাল মহাজনপদের বা পাঞ্চাল, তারপরে কলিঙ্গ, ঠিক আছে, তারপরে আমাদের কাশী,
যদিও মহাজন পদগুলোর অস্তিত্ব সে সময় ছিল না, কিন্তু তবু এই রাজত্ব তো ছিল। অসমক, কুরু, ঠিক আছে, সুরসেন, তারপর মিথিলা, এই সব যে রাজত্ব ছিল, সমস্ত জায়গায় ক্ষত্রিয় ডাইনেস্টি ছিল। তো প্রত্যেক জায়গার যেসব ক্ষত্রিয় রাজারা ছিল তাদেরকে তিনি পরাজিত করেছেন। ঠিক আছে, পরাজিত করে, এবং এরকম নয় যে তুমি ট্যাক্স দিবে সেরকম নয়, পুরোপুরি নিজের এম্পায়ার মানে সাম্রাজ্য গঠন তিনি করেছেন। এরকম নয় কোনো গ্রহণ পরিমুক্ত নীতি না, টোটালি এম্পায়ার গঠন, সাম্রাজ্য গঠন তিনি করেছেন। ঠিক আছে, এই জন্য তার এম্পায়ার ভারতের সব প্রাথমিক অবস্থায় সবচেয়ে প্রথম এম্পায়ার বলা হয়, সাম্রাজ্য, যেটা মহাপদ্ম নন্দ এস্টাবলিশ করেছে। তো এই জন্য এবার যেহেতু তিনি ক্ষত্রিয়দেরকে পরাজিত করেছেন, সেই জন্য তাকে কিছু এপিথেট দেওয়া হয়। এরকম অবশ্যই দ্বিতীয় পরশুরাম, কারণ পরশুরামকে আমরা ওই বলা হয় যে মানে তিনি ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন। ঠিক আছে, যাই হোক সেটা একটু অন্যরকম আছে। পরশুরাম কোনো মানে ফ্রিকশনাল ক্যারেক্টার নয়। ঠিক আছে, 17 বার যে ক্ষত্রিয় হত্যা ব্যাপারটা সেরকম নয়, তার পেছনেও ব্যাপার আছে, কি ব্যাপার অ্যাকচুয়াল কথা সেগুলো আছে, আমি খুব বেশি ডিসকাস এখানে করছি না। দ্বিতীয় পরশুরাম তাকে বলা হয়। এছাড়া তাকে বলা হয় উগ্রসেন। উগ্রসেনের কথার অর্থ হচ্ছে যার কাছে বিশাল সৈন্যবাহিনী রয়েছে, বিশাল সৈন্যবাহিনীর অধিকারী। হ্যাঁ, কারণ তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে আহ এ করতেন, এবং উগ্রসেন বলা হতো, তাকে দ্বিতীয় পরশুরাম বলা হতো। এছাড়া তাকে বলা হতো সর্বক্ষত্রান্তক, মানে সমস্ত ক্ষত্রিয়দের হত্যাকারী, সর্বক্ষত্রান্তক বলা হতো। এছাড়া তাকে এক রাট বলা হতো, মানে যাকে কেউ পরাজিত করতে পারে না। একচ্ছত্র, এপিথেট এগুলো। ঠিক আছে, এইসব উপাধি তিনি গ্রহণ করেছেন। ঠিক আছে, এগুলো হচ্ছে তার যে এপিথেট বা উপাধির মধ্যে অন্য। বলো, ক্লিয়ার হলে বলতে। আচ্ছা, এখানে মনে রাখবে পরীক্ষা একটা কোশ্চেন আছে, যেহেতু তিনি যে কলিঙ্গ জয় করেছিলেন না, এই জন্য কলিঙ্গের বিখ্যাত লিপির মধ্যে হচ্ছে কি হাতি গুম্ফা লিপি। ঠিক আছে, এটা একটু মেনশন করে রাখবে, যে বলা হয় যে হাতি গুম্ফা লিপি অনুযায়ী কোন নন্দ রাজা কলিঙ্গ জয় করেছে। ঠিক আছে, এটা হচ্ছে মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ অনুযায়ী বলা হয় যে, আর হাতি গুম্ফা লিপি কার সময় ছিল বলো? জানি না, জানি না। কলিঙ্গরাজ কে ছিল? খারবেল। খারবেল। ঠিক আছে, কলিঙ্গরাজ খারবেলের হাতি গুম্ফা লিপি অনুযায়ী বলা হয় যে তিনি মহাপদ্ম নন্দ কলিঙ্গ জয় করেছে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। যাই হোক, মহাপদ্ম নন্দ তিনি একটা বড় এম্পায়ার তৈরি করেছিলেন। তারপরে সিংহাসনে বসেছিল তার অত্যাচারী পুত্র, সেটা হচ্ছে ধননন্দ। ধননন্দ সিংহাসনে বসেছে। এই ধননন্দকে বলা হয় নন্দ বংশের, তিনি ছিলেন শেষ রাজা। অত্যাচারী ছিলেন, প্রচুর ট্যাক্স কালেক্ট করতেন, প্রচুর মানে নিজেকে এ মনে করতেন। যাই হোক, তো তার এপিথেটের মধ্যে ধননন্দের প্রথমত সেটা হচ্ছে উগ্র সৈন্য। উগ্র সেন হচ্ছে মহাপদ্ম নন্দ, আর উগ্র সৈন্য সেটা হচ্ছে ধননন্দ। এছাড়া ধননন্দকে বলা হতো অ্যাগ্রামোস, অ্যাগ্রামোস আর স্যান্ড্রোমস। এটা এই দুটো বেসিক্যালি গ্রিকরা তাকে বলতো। হ্যাঁ, চ্যান্ড্রামস, এই অ্যাগ্রামোস জ্যান্ডামোস এগুলো হচ্ছে গ্রিকরা বলতো। মানে তার কথার অর্থ হচ্ছে যে মানে যার কাছে বিশাল সৈন্য আছে। এই দুটো টার্ম হচ্ছে গ্রিকদের দেওয়া, গ্রিকদের দেওয়া। আর উগ্রসেন এটা হচ্ছে পালি ভাষা। হ্যাঁ, পালি। আর উগ্র সৈন্য, উগ্রসেন বা উগ্র সৈন্য এগুলো হচ্ছে পালি ভাষা। পালি ভাষাতে উগ্রসেন বলা হয় বা উগ্র সৈন্য বলা হয় যার কাছে বিশাল সৈন্য আছে। আর অ্যাগ্রামোস জ্যান্ডামোস এটা গ্রিকরা বলতো। আর আলেকজান্ডারের সময়, সরি, ধননন্দের সময় ভারত অ্যাটাক করেছিল আলেকজান্ডার, কিন্তু ধননন্দের সাথে তার কিন্তু যুদ্ধ হয়নি। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তার সময়। হবে 326 বিসি, 326 বিসি, 326 বিসি
অ্যাটাক করেছিল, কিন্তু তিনি 324 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে পরাজিত হন। চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করে সিংহাসনচ্যুত করেন এবং মৌর্য ডাইনেস্টির ফাউন্ডেশন করেন। ক্লিয়ার করে বলুন। স্যার ওই হাতিগুম্পা লিপি থেকে মহাপদ্মনন্দের ওখানটা কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ, হাতিগুম্ফা লিপি অনুযায়ী বলা হয় যে নন্দ রাজা, কোনো এক নন্দ রাজা কলিঙ্গ জয় করেছে এবং সেই নন্দ রাজাটা হচ্ছে মহাপদ্ম নন্দ। হাতিগুম্ফা লিপি থেকে তো আমরা কলিঙ্গের ইতিহাস জানতে পারি। এই কলিঙ্গতে বলা হয় যে কোন সময় কে অ্যাটাক করেছিল, বলা হয় যে একসময় নন্দ রাজারা অ্যাটাক করেছিল এবং সেই নন্দ রাজাটা কে, মহাপদ্ম নন্দ। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ক্লিয়ার হলে বলুন। হ্যাঁ স্যার, হয়েছে। এবার হচ্ছে আমাদের লাস্ট গল্প। লাস্ট গল্প বলতে এবার এখানে আমরা এর পরের দিন মৌর্য শুরু করব। তার আগে আমাদের একটু জেনে নিতে হবে ভারতে এই সময় বিদেশি আক্রমণের কথা জানতে হবে। তো বিদেশি আক্রমণ, এই সময়ে ভারতে বিদেশি আক্রমণ কে কে করেছিল? তাহলে যদি বলা হয় প্রথম ভারত আক্রমণকারী বিদেশি কে ছিল, তোমরা বলবে স্যার আলেকজান্ডার আর গ্রিক। কিন্তু না, প্রথম ভারতে বিদেশি আক্রমণকারী ছিল কারা? পারসিকরা। পারসিকরা ভারত আক্রমণ করেছিল, তারপরে গ্রিকরা ভারত আক্রমণ করেছিল। পারসিক পরবর্তীকালে গ্রিক। তো পারসিক পারসিক যারা ছিল, তো পারসিকদের মধ্যে সেই সময় ডাইনেস্টি ছিল, সেটা হচ্ছে অ্যাকিমিনীয় ডাইনেস্টি। অ্যাকিমিনীয় রাজবংশ বা ডাইনেস্টি। সেই অ্যাকিমিনীয় ডাইনেস্টি যে ফাউন্ডার বা প্রতিষ্ঠান হিসেবে আমরা বেসিক্যালি বলি কাকে, তাকে আমরা বলি ইম্পর্টেন্ট শাসক, সেটা হচ্ছে সাইরাস দ্য গ্রেট। সাইরাসকে বলি প্রথম গুরুত্বপূর্ণ শাসক, সাইরাস। তো সাইরাসের সময় যে রাজত্ব আমরা যদি বলি সাইরাস, তিনি আকিমিনীয় ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন এবং তার যে বেসিক্যালি সাম্রাজ্য সেটা কোথায় ছিল? পূর্ব এশিয়া, মানে বেসিক্যালি আমরা বলবো এশিয়া মাইনর, মানে ইরান বলো, এই জায়গায় যেটাকে আমরা ভালোভাবে যে জায়গাটাকে বলি এশিয়া মাইনর। তো তিনি কি করেন? নিজের সাম্রাজ্য এক্সপ্যান্ড করার জন্য এশিয়ার পূর্ব দিকে এগোতে থাকেন। এগিয়ে তিনি বেসিক্যালি এসেছিলেন কোথায়? কাবুল, মানে আজকে দিনে আফগানিস্তান। আফগানিস্তান পর্যন্ত তিনি কিছুটা অংশ তিনি দখল করেছেন। বলা যায় যে তিনি কাবুল। এবার বলা যায় যে কোথা থেকে আমরা জানলাম? একটা বুক রয়েছে ন্যাচারাল হিস্ট্রি, রাইটার কে বলতে পারবেন? ন্যাচারাল হিস্ট্রি রাইটার প্লিনি। ঠিক আছে, প্লিনির ন্যাচারাল হিস্ট্রিতে আমরা জানতে পারি যে সাইরাস দ্য গ্রেট তিনি কাবুল দখল করেছেন বা কাবুলে তিনি দখল করেছেন। পরবর্তীকালে তার যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যটাকে এক্সপ্যান্ড করেছে তার পুত্র। ঠিক আছে, তার পুত্র ক্যামাইবাসেস। আমরা খুব বেশি যাচ্ছি না, কিন্তু যে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে সাইরাসের নাতি, তার নাম হচ্ছে দারায়ুস দ্য ফার্স্ট, প্রথম দারায়ুস। দারায়ুস প্রথম সম্পর্কে কে? সাইরাসের নাতি, পৌত্র বা নাতি, প্রথম দারায়ুস। এবং প্রথম দারায়ুসকে কি বলা হয়? যে তিনি ছিলেন প্রথম ভারত আক্রমণকারী। প্রথম ভারত আক্রমণকারী ছিলেন দারায়ুস দ্য ফার্স্ট। প্রথম তিনি অ্যাটাক করেছেন এবং দারায়ুস তিনি তার দাদুর থেকে অনেক বেশি ফেমাস ছিলেন। তো তার সম্পর্কে আমরা জানতে পারি কিছু লেখও ছিল সেই সময়, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বেহিস্তান লেখ। ওই যে বলা হয় না লেখ,
লেখো মানে সেই সময় যেটা যেমন খারবেল হাতিগুম্ফা লেখা, ঠিক আছে, সেরকম বাহিস্তান লেখো। এছাড়া ছিল পার্সিপোলিস, পার্সিপোলিস ছিল ক্যাপিটাল, ঠিক আছে, ইরানিদের ক্যাপিটাল ছিল পার্সিকদের, পার্সিপোলিস, সেরকম পার্সিপোলিস লেখো। পরে দেখবো যে পার্সিপোলিসটা শহরটাকে পুরো আলেকজান্ডার ডিস্ট্রয় করে দিয়েছে। তো এগুলো থেকে আমরা জানতে পারি তার সম্পর্কে। এবার দারায়ুসের পরবর্তী শাসক ছিল কে? দারায়ুস তৃতীয়, দারায়ুস দ্য থার্ড, দারায়ুস তৃতীয়। এই দারায়ুস তৃতীয় হচ্ছে পারসিকদের শেষ সম্রাট ছিল। কেন? কারণ এই দারায়ুস তৃতীয়কে পরাজিত এবং নিহত, মানে যাকে বলা হয় দৌড়ে দৌড়ে মেরে একদম শেষ করে ডিস্ট্রয় করেছিল কে? আলেকজান্ডার। তিনি হচ্ছেন শেষ পারসিক সম্রাট, মানে পারসিকদের যাকে বলে একদম খতম করে দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের আলেকজান্ডার। এই জন্য শেষ পারসিক সম্রাট হচ্ছে দারায়ুস। তো 330 টাইম ছিল, 330 বিসিই। সেই সময় আলেকজান্ডার আলেকজান্ডার দারায়ুসকে অ্যাটাক করেছিল এবং এই যে ক্যাপিটাল পার্সিপোলিস টোটালি ডিস্ট্রয় করে দিয়েছিল, মানে টোটালি নষ্ট করে দিয়ে, টোটালি ডিস্ট্রয় করে দিয়ে যে এখান থেকে পারসিকদের টোটালি এন্ড আলেকজান্ডার এই সময় করেছিল 330 বিসি। এবার আমরা একটা পারসিকদের যে লিপি, সেটা হচ্ছে অ্যারোমিক লিপি। আমাদের ভারতে যে বিভিন্ন লিপি, খরষ্টি লিপি, সেরকম অ্যারোমীয় লিপি আমরা পাই, সেটা কিন্তু পারসিকদের লিপি হচ্ছে অ্যারোমীয় লিপি। অ্যারোমীয় লিপি পারসিকদের পারসিকদের হচ্ছে লিপি হচ্ছে অ্যারোমীয় লিপি। কথাটা ক্লিয়ার হয়েছে? আর একটা কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ভারতের দেশের নাম হিন্দুস্তান এসেছে, এটা বেসিক্যালি পারসিকদের কাছ থেকে এসেছে। আমাদের যে ইন্ডিয়া বলি বা হিন্দুস্তান বলি, এটা বেসিক্যালি পারসিকদের কাছ থেকে এসেছে। ক্লিয়ার? লাস্ট আমরা হ্যাঁ স্যার। আলেকজান্ডার বলে end। এবার দেখো, তাহলে আলেকজান্ডার ছোটবেলা থেকে বেরিয়েছিল লড়াই করতে, সবাইকে মারতে। তো তার সম্পর্কে গ্রিকদের মধ্যে আমরা বেসিক্যালি আলেকজান্ডার ডিসকাস করবো। পরবর্তীকালে আমরা আফটার চন্দ্রগুপ্ত মৌর্য তখন মিনান্দারের সম্পর্কে ডিসকাস। তো আলেকজান্ডারের যে জন্ম, বার্থ, সেটা হয়েছিল 356 বিসিই, 300 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ হয়েছে। কোথায়? ম্যাসিডোনিয়া। সেটা কোথায়? গ্রিস। গ্রিসের ম্যাসিডোনিয়াতে 356 খ্রিস্টপূর্বাব্দে তার জন্মগ্রহণ হয়েছে। তারপর 20 বছর বয়স, 336 বিসিইতে তার পিতা ফিলিপ দ্য সেকেন্ড, তার মৃত্যু হয়। ফিলিপ দ্য সেকেন্ড তার পিতা ছিল, তার মৃত্যু হয় এবং মৃত্যুর সাথে সাথে তার কি হয়? রাজ্যাভিষেক হয়, আলেকজান্ডার রাজা হয় 20 বছর বয়সে। ঠিক আছে, এবার রাজ্যাভিষেক হওয়ার আগে তিনি যে শিক্ষকতা গ্রহণ করেছেন, তার যে টিচার, কে ছিল? তার টিচার ছিল বিখ্যাত, মানে আমাদের কি বলবো, দার্শনিক অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল তাকে বিভিন্ন রাজকর্মের সমস্ত রকম শিক্ষা তিনি দিয়েছিলেন। যাই হোক, অ্যারিস্টটলের সম্পর্কে তো শিক্ষা দেওয়ার পর তার প্রথম থেকে ইচ্ছে ছিল যে পুরো পৃথিবী তিনি জয় করবেন। হ্যাঁ, এবং আলেকজান্ডারের যে প্রকৃত নাম, সেটা কি ছিল? সিকান্দার। তার রিয়েল নেম ছিল সিকান্দার। ওই জন্য একটা কথা আছে, জো জিতা ওই সিকান্দার, জন্য তাকেই বলা হয় সিকান্দার। এখান থেকেই কথাটা এসেছে। হ্যাঁ, জো জিতা ওই সিকান্দার মানে আলেকজান্ডারের নাম ছিল সিকান্দার, এখান থেকেই নামটা এসেছিল। তো যাই হোক, তিনি তারপরে বিভিন্ন জায়গা মিশর জয় করেছিল, এই যে পারস্য জয় করেছিল। তো সমস্ত জায়গা, মিশর, পারস্য, গ্রিস, সমস্ত জায়গা দখল করে। দখল করার পরে তিনি ভারতে এসে পৌঁছান। ঠিক আছে, তিনি ভারতে আসেন, আলেকজান্ডার ভারতে আসেন কবে? 327 বিসি তিনি ভারতে পৌঁছান।
সিন প্রদেশে বছর গেল, এসে গেল। কোথা দিয়ে এলো? খাইবার গিরিপথ, খাইবার পাস, কারণ সেটা ছাড়া তখন আর ইন্টারনেট ছিল না। পরবর্তীকালে অন্যান্য পাস হয়েছিল, যেটা আমরা এর সময় বানাবো, যে ওই যে দাহিরের সময়। তো পরে বানালো আর নিজেই পাস, সেটা পরে আমরা আলোচনা করবো, ইসলামিক ইনভেশনের ব্যাপার। ভারতে আসার পরে তিনি ভারতে ছিলেন কতদিন? তো ভারতে তিনি ছিলেন অ্যাপ্রক্সিমেটলি 19 মাস। 19 মাস ভারতে ছিলেন, 327 থেকে 325 BCE পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এবার ভারত ছেড়ে চলে গিয়েছিল 325 BCE তে, তিনি ভারত ত্যাগ করেন। এবার ভারতে যখন তিনি এসেছিলেন, তার প্রথম লড়াই কার সাথে হয়েছিল? ফার্স্ট ফাইট, প্রথম লড়াই কার সাথে হয়েছিল? বিনা বাধায় তিনি রাজা অম্বি, তক্ষশিলার রাজা ছিল রাজা অম্বি, তক্ষশিলা কাবুল আমরা জানি, ঠিক আছে, এখনকার দিনে তক্ষশিলা বা তক্ষশিলা, একটা দিনে কাবুল। তো তক্ষশিলার রাজা অম্বি প্রথম আলেকজান্ডারকে বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করেন। কোন রকম যুদ্ধ না করে বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইট যেটা হয়েছিল, সেটা কার সাথে হয়েছিল? রাজা পুরুষের সাথে, পুরু পরাস মানে রাজা পুরু, ব্যাটেল অফ হিদাসিস। কবে হয়েছিল? 326 BC। রাজা পোরাস বা রাজা পুরুর সাথে হয়েছিল। কোন নদীর তীরে? দিয়ে আমাদের জানতে চাই, এটা হচ্ছে শিলাম নদী। আর আলেকজান্ডার এখান থেকে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন, আর মারা যান কবে? তার ডেথ হলো কবে? এটা জন্ম, এটার উপর ডিসকাস করতে হবে। আর আলেকজান্ডারের মৃত্যু হয় কবে? সেদিন বাঁচতে পারেন। মৃত্যু হয়েছিল 323 BCE, মাত্র 32 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তো ভাবো, 32 বছরে এত কামাল করে গিয়েছিল, যদি বেশি দিন বাঁচতো তাহলে কি হতো? তা কোথায় মারা গেছিল? ব্যাবিলন। ব্যাবিলন আগে ক্যাপচার করেছিল, জায়গাটা খুব ভালো লেগেছিল, ব্যাবিলন মারা গেছে। আর আলেকজান্ডারের যে ঘোড়া ফেমাস ছিল, আলেকজান্ডারের ঘোড়া, তার নাম ছিল বুসিফেলাস। বুসিফেলাস। কি একটা বল। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট দিন আমরা পরের দিন আলোচনা করব আমাদের মৌর্য সাম্রাজ্য সম্পর্কে। আর এগুলো থেকে আমরা প্রথমে কিছু MCQ ডিসকাস করবো, তারপরে আমরা মৌর্য সাম্রাজ্য ডিসকাস। তাহলে আজকে